কি এজেন্ডা নিয়ে বৈঠক করতে যাচ্ছে, জাতীয় সরকার গঠনের পূর্ব আলোচনা কিনা। আজকের বৈঠকটা কিসের? ওনাদের সমস্যাটা শোনার দরকার নেই নাকি? ওটা হলো আপনাদের সমস্যা নিউজের জন্য। আপনারা নিউজ তৈরি করেন, পদত্যাগ করছেন, আপনারা নিউজ পদত্যাগ করবেন না, আর দোষ খুঁজেন রাজনৈতিক দল। আজ পর্যন্ত কোন লোক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগ কেউ চাইছে? কোন সেক্টর, পলিটিক্যাল, নন পলিটিক্যাল, কেউ চাইছে? চাই না। তাহলে প্রশ্নটা আসবে কেন? প্রশ্নটা আসবে আমরা সাফার করছি কি নিয়ে? 16 বছর ধরে এটা ভোটাধিকার নিয়ে, এটা ভালো নির্বাচনের জন্য, এটাই তো। এখন হতে পারে 11 দিনের আন্দোলনে হাসিনার কত, সেটা অন্য কথা, কিন্তু 17 বছরের মানুষের তো দাবি একটাই, জানি আমার ভোটটা দিব, আমি দেশের মালিক, আমি আমার দেশকে পরিচালনা করব, তা আমরা নির্বাচিত করবো আমাদের মতো করে, আমার ভোট আমি দিবে, নিরাপদে দিবে, তাই না? আমার ভোট পুলিশ দিব, আমার ভোট প্রিসাইডিং অফিসার দিব, 7% ভোট পড়বো, নির্বাচন কমিশন পড়বে, আর 42% ভোট পড়ছে, আর এটা মাইনে আমাদের চলবে, এটি তো মূল কথা, সমস্যা। তো সকল রাজনৈতিক দল তো নির্বাচনের কথাই বলছে, অন্য কিছু তো বলে নাই নাকি? এই যে নির্বাচনী যে কুসংস্কারটা, অর্থাৎ এই যে ভোটাররা ভোট দিতে পারে না, ভোট কেন্দ্রে যেতে পারে না নিরাপদে, এটা সংস্কার না? এটা সংস্কার না? গণতন্ত্রকে যদি আমি পুনরুদ্ধার করতে চাই, এটা তো বেসিক সংস্কার। যেহেতু কিছু কুসংস্কার আছে কিসের মধ্যে, সংবিধানের মধ্যে, এই সরকার তার ইচ্ছা মতো যদি করছে, এগুলি যদি আমি পরিবর্তন করতে চাই, তাহলে আমার একটা পার্লামেন্ট লাগবে। উইদাউট পার্লামেন্ট আমি পারবো না। আইনটা যেমনই করুন, কিন্তু পার্লামেন্টটা প্রতি 5 বছর অন্তর হয় কেন? একটা দেশ স্বাধীন হয়েছে, তারপরে কনস্টিটিউশন হয়েছে নাকি? বাদ করে সংবিধানে আমরা তো নাই, কারণ শেখ মুজিব নিজেই 4th সংশোধনী বন্ধ করে গেছে, তারপর আস্তে আস্তে 16 সংশোধনী পদ পেয়েছে, 50 সংশোধনী, কত সংশোধনী হয়েছে। অর্থাৎ যুগের তালে তালে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফল ঘটানোর সময় কখনো কখনো কোনো কোনো আইন সৃষ্টি করতে হয়, তাদের অধিকার নিশ্চিত করার জন্য। একটা মাত্র পৃথিবীতে একটা জিনিস আছে, যারা যেই ধর্মে বিশ্বাস করেন, সবাই বিশ্বাস করেন আমার ঈশ্বর কর্তৃক বেদ, সবাই বিশ্বাস করেন পবিত্র কোরআন আল্লাহ কর্তৃক, এটার মধ্যে হাত দেওয়ার ক্ষমতা হয় না। এর ছাড়া মানুষের জন্য তো সংবিধান, এই দেশের সংবিধান, সংবিধানের জন্য দেশ না, আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপরে সংবিধান হয়েছে, এবং প্রয়োজনে এটা আমরা কি পরিবর্তন করি, এটাই তো সংস্কার। তা আজকে যেই সংস্কারগুলি অতি জরুরি প্রয়োজন, সেই সংস্কারগুলি উইদাউট পার্লামেন্ট কি করে পসিবল, আমাকে কেউ একটু বুঝিয়ে দিয়ে, বা দেশবাসীরা বুঝান, আমাদের মতো মূর্খ শুক্র রাজনীতিবিদ বুঝান। এই আমরা তো সংস্কারের বিপক্ষে না। 31 দফা সংস্কার, জিয়াউর রহমান তার দল শুরু করছিল 19 দফা সংস্কার দিয়ে, তারপরে আমরা আমাদের নেত্রী 17 সালে জলে যাওয়ার আগে দিয়েছিলেন 2030 ভিশন, সেখানে কত সংস্কার প্রস্তাব আছে, তারপরে আমরা 27 দফা তৈরি করলাম। সকল রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ রাখার জন্য সকলের সাথে আলোচনার ভিত্তিতে আমাদের 3 মাস সময় লাগলো 31 দফা সংস্কার প্রস্তাব। এই 31 দফা সংস্কার প্রস্তাব উত্থাপন করলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন বিহাফ অফ দ্য অ্যালায়েন্স, অর্থাৎ যারা সরকারের পদত্যাগ দাবি করছে, একমত হয়েই তো আমরা সংস্কার দাবি করছি, তাই না? এখন এই সংস্কার তো আমরা একটা রূপরেখা দিয়ে রাখছি, এইটার মধ্যে যে সংযোজন বিযোজন থাকে, আরো জ্ঞানী গুণী ব্যক্তি যারা এখানে সংশ্লিষ্ট হয়েছেন, এই 31 দফাটা আমাদের কাটেন, কিছু যোগদান, তাইলে তো সমস্যার সমাধান হয়। একজন এক একটা আইটেম নিয়ে বুঝেছেন। আজকে যে আপনারা যে আলোচনাটা করছেন, এটার সাথে একটা আইটেম জড়িত নয়, এটার সাথে কিন্তু অনেকগুলো আইটেম জড়িত। আমি যখন বলবো ভেঙে ভেঙে তখন বলবো,
বোঝা যাবে যে এটার সাথে কত কিছু জড়িত। তো সেই কারণেই কে বলছে, নাহিদ বলছে, নাহিদকে মনের কথা বলছে ডক্টর ইউনূস। আর যদি বইলেই থাকে, উচিত হচ্ছে দেশের বলা, দেশের মধ্যে একটা ঝামেলা লাগানো। আর জাতীয় সরকার কিছু, জাতীয় সরকার যেদিনকে এই সরকার শপথ নিচ্ছে, ওই দিনকেই আলাপ করে জাতীয় সরকার করলে করতে পারবো, বিপ্লবী সরকার করলে করতে পারবো। যেটা করে না এখন নতুন করে করার কোনো সুযোগ নাই, আছে নাকি? আছে? কোন রাজনৈতিক দলের নেতা নাই এই সরকারে। কোন রাজনৈতিক দল কি করছে, দুঃখ প্রকাশ করছে যে আমরা ভাগ পাই নাই? করছে নাকি? সবই তো রাজনৈতিক ব্যক্তিত্ব, এক্সপার্ট, অল এক্সপার্ট। তো সুতরাং তাদের কাছে নির্বাচন চালাতে তাদের কোনো অপরাধ না। আপনি এতটা থেকে এতটা বলেন কেন, একবারে বলেন না যে আমার এই সময়টুক লাগবো নাকি, আমি এত মানুষ দেওয়া দিচ্ছি, আমার হাট করতে হবো, বাজার করতে হবো, বাবুর্চি আনতে হবো, প্যান্ডেল করতে হবো নাকি? নাকি আপনি কতটুকু সময় লাগবো? আমি যখন একটা আয়োজন করে বুঝবো না কতটুকু সময় লাগবে মানে এটার জন্য। তাহলে এই এক্সপার্টরা, এই জ্ঞানী গুণীর লোকরা একটু বোঝে না? বুঝে তো, বুঝলে না বোঝার ভান করে থাকে। একটা ডেট ফিক্স করতে কি ডিসেম্বর থেকে জুন, এরকম তো, এটা তো সময় হয় না। আমার বলতে আইসেন সকাল থেকে সন্ধ্যা নাকি, আমি সকালে গেলাম খাওয়ার আয়োজন, দুপুর করে যাই খাওয়ার আয়োজন, আমি রান্না করলে সন্ধ্যাবেলা রাত্রের খাবার, তো আমি সারাদিন একা থাকলাম। আমার 6 মাস কেন? 6 মাস পরে হলে 6 মাস পরে কেন, 3 মাস পরে হলে 3 মাস পরে কেন? একবার কথা বলে দেন না সে, তারপরে একদিন 2 দিন এদিন সেদিন পারিপার্শ্বিক অবস্থায়, ওটা তো বড় সমস্যা না? বড় সমস্যা নিশ্চয়ই না। তো সুতরাং আজকে যেটা হচ্ছে সেটা হলো একটাই, যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দরকার। কোন পার্টি ক্ষমতা আসবে এটা আমাদের প্রয়োজন না। না, আপনি আওয়ামী লীগের বিচার করবেন, ভালো, একটা বিচার শুরু করছে, করেন নাই। কবে শুরু করবেন, কবে শেষ হবে? আরে জামাতের কয়েকটা লোকটা ফাঁসি দিচ্ছে, তড়িঘড়ি করে করতেও কিন্তু 5 বছর লাগছে, 4 বছর লাগছে। আর আপনি কোর্টে দাঁড়াইলেন আর রায় হয়ে গেলে তো হয় না, একটা কোর্টের মধ্যে দিয়ে তো আপনি বিচার করবেন। তো কোন কার বিচার শুরু করছেন এটা বলে না, বিচার শুরু করবেন না, বিচার শেষ না হলে হবে না, এক এক সময় এক এক কথা। আর ডক্টর ইউনূস স্যার কম কথা বলে, কিন্তু ডাইনে ভাই যে আছে তারা যা বলে তাতে তো মানুষের যার মধ্যে ফসকা হয়। ডক্টর ইউনূস স্যার বললো ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কিছুক্ষণ পর কি নাম একটা মাহফুজ, ও বললো যে না এটা বোঝা না জুন, ডিসেম্বর থেকে জুন। উনি আবার একটু এটা লম্বা করে কারেকশন করলেন, ওকে হয়েছি সেখানে সরকারের মুখপাত্র। সুতরাং এখানে রাজনীতিবিদরা কেউ দায়ী না, ডক্টর ইউনূস ব্যর্থ কেউ চায় না, ডক্টর ইউনূস চলে যাক সেও কেউ চায় না, কেউ চায় না। আজকেই দুজন উঠে গেছে, অনেক লোকের তালিকা দিতেছে, লোকের অভাব নাই, প্রতিদিন লোক পাল্টাইলে হয় না। যার প্রথম বিয়ে শান্তি না হয় না, তার 4টা বিয়ের পরেও শান্তি হয় না। সেই কারণে আমরা বলছি তাকে বারবার, যেটা আপনি সম্মানের লোক, একটা নির্বাচন করে যতটুকু সংস্কার করতে পারেন করেন, বাকি টুক রেখে যান, বাকি টুক রেখে যান, বিশ্বাস করেন না। এক একজন এক একটা ফায়দা পাইছে, সুযোগ সুবিধা পাইছে। আজকে আপনি বলেন তো, রাজুকে যান দুর্নীতি করছে, প্ল্যান নিয়ে যান, যে টেবিলে যা দেওয়ার দরকার দেন কিনা, দিয়েও কাম করা হয় না, তারপরে অপেক্ষা করতে হয় নাকি? সচিবালয়ে কি ঘুষ কমছে? পোস্টিং ট্রান্সফারে কি ঘুষ টুস কমছে? এই টাকাটা কার? জনগণের না? আর যারা নাকি হাই প্রোফাইলের প্রজেক্টে তারা 300%, 400% ই করছে, বাজেট প্রণয়ন করছে, সেটা যে অ্যাকচুয়ালি 300 কোটি না, বা মাত্র হয়তো 100 কোটি, তাদেরকে ওই প্রজেক্টটা করতে দিলে কি 100 কোটি টাকার তারা প্রজেক্ট তৈরি করবে, প্রোফাইল তৈরি করবে, এস্টিমেট করবে? তাহলে আগের কি চুরি ধরা পড়বে না? তাহলে এই যে আমার যে মোটা অঙ্কের টাকা, এই যে সরকার নানাভাবে উন্নয়নের নামে নিচ্ছে, সেই উন্নয়নের রেট কি কমবে? এখন কমছে, কমে নাই। তাহলে
তাহলে তো আমার দুর্নীতি যে ইটা আছে, টাকা লুট করার যে সুযোগটা তো হয়েই গেল। আর এই অবৈধ টাকা তো বিনা পাসপোর্টে বিদেশে যাবে, কারণ দেশে তো খরচ করতে পারবেন না, সেই সুযোগ তো তার নাই, নাই তো। সে কারণেই বলছি যে আমরা জাতীয় সরকারের লেগে এজেন্ডা রয়েছে, আমরা বুধবার দিন সময় চাইছিলাম, আমরা তো অনুমান করছিলাম, রাজনীতি করি তো অনুমান করছিলাম যে ওনাকে সাথে কিছু কথা বলতে আসে, উনি আমাদের সময় দিতে পারেন না। তারপরে এরপরে জামাত ইসলাম ওদের সময় ছিল, তাকেও সময় দিতে পারে না। কিন্তু ওই নাহিদ গেছে মামুন বাড়ি, যখন খুশি তখন দেয়, তারও কোনো সময় অভাব হয় না। সুতরাং ছোট ছোট প্রলোভনটা বড়দেরকে অপমান করার পরিণাম কখনো ভালো হয় না, কখনো ভালো হয় না। এই হাসিনা, এই শেখ মুজিবও কিন্তু বাংলাদেশ স্বাধীন করছে আওয়ামী লীগকে, এমন মালিক। এটা করতে গেলে তখন কোথায় গেছে? যে হাজারো মানুষের রক্ত, লাখো মানুষের জীবন সংগ্রামের ফসল কিছু লোকে ভোগ করে, তার নাম গণতন্ত্র। এই দুর্দশার মধ্যে আমরা সারা জাতি 50 বছর লোক আসে। এবার রাজস্ব পড়বে, এই যে ড্যাবের কথা বলছেন, তাই দেখতে তা হয় না। একটা রাজু, একটা ড্যাব সারা দেশে 54,000 বর্গ মাইল, এর মধ্যে বাড়ির নকশা প্রণয়ন অনুমোদন দেওয়া, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। ডেন্সিটি আপনি নাগর করবেন, শহরের লোক আসবে, এই শহরের লোকগুলো তো একদিন আসেনি। হাটারি বাজারের উত্তরের থেকে তো ওই টঙ্গি ওই পর্যন্ত কি এখন গাজীপুর চলে আসে, ছাড়া গেছে আরবানাইজেশন নাকি। হাটারি বাজারের যে রেল লাইনটা আছে শহরের, কি হয় গাইডিয়া রেল লাইন থেকে, তাহলে ফুলবাড়িয়া রেল স্টেশন থেকে এই যে রেল স্টেশনটা গেছে, এর পিছনের জায়গাগুলি ছিল কি শহরতলি, এগুলি শহরতলি, এই জায়গাগুলি শহরতলি। এগুলি শহরগুলি উঠে কেন কেন আসবে? এগুলো ঘুরে আসতে বলে তো শহরটা হাঁটতে হাঁটতে এই তো গেছে, গাড়িতে তো আর জায়গায় পরে টঙ্গি ছাড়াই গেছে, এখন ভালুকা ছাড় ঝড় ঝড় অবস্থা। কেন গেছে? কারণ অল প্রিভিলেজ ইন ক্যাপিটাল সিটি। একটা নাগরিকের জীবনে যত রকমের সুযোগ সুবিধা ক্যাপিটাল সিটিতে যতটুকু আছে, একটা জেলা লেভেলের সিটিতে তা নাই। থানাতে বসতে ওঠে না, কি নাই? শিক্ষার সাম্যতা নেই, বৈষম্য। ভালো স্কুলে পড়তে হলে ঢাকায় আসতে হবে, গ্রামে ভালো স্কুল নাই। ঢাকা শহরেও কিন্তু সব স্কুল ভালো বলে বিবেচিত না, 8-10টা স্কুল আছে বিবেচিত। এই স্কুলগুলিতে যেতে ঢাকা শহরের ছেলেদেরকে মা অথবা বাবা সবসময় তাকে স্কুলে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়, অনেক দূর থেকে যেতে হয়। কেন? যে সুনির্দিষ্ট কটা স্কুল আছে, প্রতি পাড়া মহলে কিন্তু এখন স্কুল না। অর্থাৎ লেখার যে বৈষম্য, এই বৈষম্যের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা লেখাপড়া করানোর জন্য তাদের সন্তানদের স্কুলে ভর্তি করতে হয়। যদি শহরে বাড়ি না থাকে তাহলে শহরে বাসা ভাড়া করে থাকতে হবে, মাসে মাসে বাসা ভাড়া মেনটেন করতে হবে। আবার ভালো স্কুলের আবার একটা নমুনা আছে, ভালো স্কুলে পড়বে তারপরে 5টা কোচিং মাস্টার লাগে, স্কুলও ভালো আবার 5টা কোচিং মাস্টার লাগে। আমি জীবনে লেখাপড়া করছি, টিউশনই করে টিউটরের কাছে পড়তে গেলে জানিও না, জানি না। আমি 4.5 বছর বয়সে হাঁটতে হাঁটতে জার্মান করে স্কুলে পড়তে গেছি, আমার সাথে কোনো পাহারাদারও নাই। মা বাবা স্কুলে ভর্তি করেছে, বিরাট কাজ করছে, স্কুলে পড়তে যায় না, কি করি তাও কোনো খবর নেই। স্কুলের মাস্টাররা জুতা পরে আসে না, বাপ মা জুতা কিনা দিল, লজ্জায় জুতা পরে স্কুলে আসে না, কারণ স্কুলে মাস্টার জুতা নেই। এমন স্কুল থেকে লেখাপড়া করে আমরা এখানে আসছি, কিন্তু আমাদের অর্থনীতি, আয় ব্যয় অথবা দেশ বিদেশে যাতায়াতের মধ্য দিয়ে সবাই চিন্তা করে নিজের সন্তানটাকে মানুষ করতে হবে। এই সন্তানটা মানুষ করার তাগিদ থেকে ঢাকাতে 1 শ্রেণীর লোক আসতে হয়, থাকতে হয়, এটা ফ্ল্যাট কিনতে হয়। আরেকটা হলো চিকিৎসা সেবা, প্রান্তিক জনগোষ্ঠীর কোনো চিকিৎসা সেবা নাই নাই।
প্রাইমারি স্কুলগুলোর মধ্যে ছাত্র পড়ে না। ঢাকার শহরে প্রাইমারি স্কুলের মধ্যে গিয়ে দেখেন মাঝে মাঝে গরু ছাগল বান্ধা থাকে, ছাত্র নাই। ওয়াই? শিক্ষার বৈষম্য। এই শিক্ষাটা যদি কুয়াকাটায় যেরকম লেখাপড়া, ক্যান্টনমেন্টে যেরকম লেখাপড়া, রাজধানী ঢাকার যে কোনো একই যদি ধরনের লেখাপড়া হতো, একই মান থাকতো, তাহলে ওরা শহরে আসতো না। এখন গ্রামের মানুষ থানা হেডকোয়ার্টার আসে, থানা হেডকোয়ার্টারের মানুষ জেলা হেডকোয়ার্টার আসে, জেলা হেডকোয়ার্টারের মানুষ এসে রাজনীতিতে জমা হয়েছে, কারণ শর্ত বিরোধী এখানে আছে। এখানে কাম না করে সড়ক যায়। আপনি যান এখন এগ্রিকালচার ল্যান্ডে, ওখানে যান, ওখানে আপনি পাবেন না, শ্রমিক পাবেন না। আপনি ধান কাটার শ্রমিক পাবেন না, আপনি পাট কাটার শ্রমিক পাবেন না, আপনি চাষের জমি চাষ করবেন সেখানে শ্রমিক পাবেন না। কারণ যে এইখানে ঢাকায় আসলে কিছু না কিছু একটা করে খাবে, কিছু না কিছু একটা করে খায়, এটা তো সত্য। সুতরাং আপনি প্রিভিলেজ যদি ডিস্ট্রিবিউট না করে, ডিসেন্ট্রালাইজ না করে, তাহলে তো আপনি ডেন্সিটি শহর থেকে কমাতে পারবেন না। আপনি যতই সুন্দর রাস্তা, আপনি যে বলতেছেন যে এত রাস্তা এত তাড়াতাড়ি আসা যায় না, এই কৃষ্ণনগর থেকে কলকাতা 250 কিলোমিটার, কৃষ্ণনগর থেকে কলকাতা সকালবেলা 10টা পর্যন্ত ওঠাই কষ্ট, আবার বিকালবেলা খালি। কারণ তারা ওখান থেকে আইসা চাকরি করে। আমাদের দেশের আগের চাকরিজীবীরা কি করতেন? চাকরি করেন, ছুটির দিন বাড়ি যেতেন, 2 দিন ছুটি পাইলে বাড়ি যেতেন। পুরা মাসে কিন্তু ফ্যামিলি বছর করে কিন্তু মা বাবার লোকে আছে, ছেলে মেয়েদের উঠে নিয়ে আছে। উনি চাকরি করতেন, ঢাকায় থাকতেন, মেসে থাকতেন বা একটা ব্যবস্থায় থাকতেন। এখন চাকরি পাওয়ার আগে ঢাকায় আসে, বিয়ে করার আগে ঢাকায় একটা ফ্ল্যাট কিনে নাইলে বিয়ে করে থাকুক, এমন সেটা চিন্তা করে না গ্রামে বাড়িতে থাকতে। কেন করে না? অর্থাৎ আমরা এনশিওর করতে পারি নাই নাগরিক অধিকারটাকে, তাদেরকে সে তার জায়গায় বৈশা সেটা পাবে। যেহেতু আমার দুষ্প্রাপ্য জিনিস দূরে যাইতে হয়, সে কারণে সব কয়েকটার জায়গা হলো ঢাকা শহর। ঢাকা শহরে তৈরি থাকবে। আগে তো ঢাকা শহরে একটা বাড়ি একটা পরিবার থাকতো। আগে তো ভাড়া ছিল না, ভাড়ার সিস্টেম ছিল না। আগে ভাড়া করে ইনকাম করে আয় করে তো চলতে হয় না। তো সেই কারণেই তো আজকে ঢাকা শহর যে কেন রাতারাতি ভালো, এটা তো বুঝতে হবে। আপনি ডিসেন্ট্রালাইজ করবেন, এখন মনে করেন গার্মেন্টস নাই, তাও ভাগে ভাগে আছে। সেটা ধীরে ধীরে আস্তে আস্তে ওই যে কাসেম ভাই যেটা বললো, অর্থাৎ যারা বায়ার আছে তাদেরও কতগুলোই শর্ত থাকে। সেই শর্তের কারণে ঢাকা থেকে ওই বসত বাড়ির মধ্যে গার্মেন্টস বেরোচ্ছে, সেগুলো আস্তে আস্তে চলে গেছে এবং তারাও আস্তে আস্তে কিছু স্বাবলম্বী হয়েছে। তারাও বেশি জায়গা কিনা ওই গ্রিন কি করতে পারছে, ইন্ডাস্ট্রি করতে পারছে, কিন্তু প্রথমেই পারে নাই। আজকে গার্মেন্টস সেক্টর যে কম্পিটিশনটা আছে, এই কম্পিটিশনটাকে প্রথম কিন্তু ছিল না। কারণ ব্যাক টু ভ্যাকেন্সি ব্যাংক বুঝতো না, রপ্তানি বুড়ো এরা বুঝতো না কি যায়, কি আসছে, কিনে যায়। তখন প্রথম ছিল যারা গার্মেন্টস করছে, তারা শুধু ওই যে 1 লক্ষ মিটার কাপড়ের জায়গায় 2 লক্ষ মিটার নিয়ে আসে ধরে কেটা, এরা মার্কেটে বেচছে, ওরাই প্রথম পয়সা বানাইছে। কিন্তু এখন কিন্তু গার্মেন্টসের পয়সা বানানো খুব কঠিন হয়ে গেছে, ভীষণ কম্পিটিশন। আজকে ভিয়েতনাম, আজকে চায়না, আজকে ইন্দোনেশিয়া, আজকে কোরিয়া, বহু দেশ আছে এই গার্মেন্টস সেক্টরের সাথে জড়িত। এবং শ্রীলঙ্কাকে তো ইন্ডিয়া ধ্বংসই করে দিল। আর এই শ্রীলঙ্কা ধ্বংস হওয়ার কারণে শ্রীলঙ্কার গার্মেন্টসের যে এক্সপার্টরা ঢাকায় এসে আমাদের দেশের গার্মেন্টসের এক্সপার্ট বানাচ্ছে, তারাই সিউ ছিল, তারাই কোয়ালিটি কন্ট্রোল করতো, তারাই বাইরে আনতো। আনতে আজকে আমরা এই সেক্টরটা একটা দাঁড়াইছি। আপনি যে আপনাদের এই ব্যবসাটা আপনাদের দিকে আদারওয়াইজ নেন না, আপনি মাছের মালিক হওয়ার দরকার নেই, মাছ মালিকের সমিতির প্রেসিডেন্ট হন। আপনার যা ইনকাম হতো 10 আজকে নিতে হবে না, কন্ট্রাক্ট সিলিন্ডার আছে, বেতনের ব্যাপার আছে, মাঝে মাঝে নষ্ট করবো, গ্যারেজে নিতে গো। কারণ ওই যে পরিবহনের প্রেসিডেন্ট সেই যদি তো সমস্যা নাই, তার সান্দা তো হ্যাঁ মাসে মাসে পাইবে, রোড পারমিট দিয়ে পাইব, ওইটা দিয়ে পাইব, সেটা দিয়ে পাইব। যতগুলি আমরা স্বার্থ সংশ্লিষ্ট স্বার্থ, অর্থাৎ আমার অধিকার, স্বার্থ অধিকারকে রক্ষা করার জন্য যত ফোরাম করি,
ফোরামের প্রেসিডেন্ট সে যদি হইতে পারলে তার ব্যবসা না করলেও চলে, না করলেও চলে। এই অবস্থায় দাঁড়াইছে দেশটা। আপনার এই যে ডেভেলপমেন্ট মানে ডেভেলপমেন্টের ব্যবসার সঙ্গে কতগুলি জড়িত, একটা গরিব ল্যান্ড ওনার জড়িত, তার সামর্থ্য নাই বাড়িটা করার, নাই। অনেক সময় দেখা যায় যদি আপনি উল্টানো যান, পুরাতন 1.5 কাঠার মতো বাড়ি পেতে, 2 কাঠাও বাড়ি পেতে, 3 কাঠার বাড়ি কম পেতে, 2টা পুরানা জমিদার বাড়িটারি ছাড়া 4 কাঠা ম্যাক্সিমাম। অনেক সময় আমি জানি ডেভেলপাররা 4টা-5টা বাড়ি একখানে করে, একখানে করে সবাইকে মিল করে কত স্কোয়ার ফিট হবে, তার ল্যান্ডের দাম কত, কস্ট কত, তাদেরকে শুধু 50-50 দেয় না, কখনো ল্যান্ডের বাবদও কিছু সাইনিং মানি দেয়, কখনো 50-50 হয়, কখনো 60-40 হয়, অথবা 35-65 হয়, মানে নানাভাবে হয়। এবং সেটা তারা বুঝেই নাই, তাদেরকে বোঝানো, তার লাভটা বোঝানোর পরেই হয়। এখন দেখা যায় যে 5টা বাড়ির মালিক একটা অ্যাপার্টমেন্ট করে অনেকগুলি লোক বাস করে, তাই তো। এখন একটা জিনিস হলো যে আরবানাইজেশন যত উপরে যাবে তত নিচের ল্যান্ড কম খরচ হবে। এখন আরবানাইজেশনের যে টেন্ডেন্সিটা যেভাবে হচ্ছে, তাতে হয়তো এক সময় দেখা যাবে যে কবর দেওয়ার লোক পাওয়া, মানে কবর দেওয়ার জায়গা পাওয়া যাবে, যেভাবে হচ্ছে অপরিকল্পিত যাবে। আপনি কারা অ্যারেঞ্জ করবেন, তুমি কি সহজ করবেন, কি আপনার প্ল্যান আছে? আইয়ুব খান একটা প্ল্যান দিয়ে গেছে কত বছর আগে, এখনো 100% আইবল প্ল্যান কার্যকর হচ্ছে, আগার গাদা হয়েছে, সেক্রেটারিয়েট ভবনটা এখানে গেছে, মন্ত্রীদের কার্যালয় এখানে গেছে, মন্ত্রীদের বাসভবনগুলো গেছে, মিন্টুদের বাসভবনগুলো ব্রিটিশরা জাস্টিসে থাকার জন্য করছে, এখন মন্ত্রীরা দখল করছে। তো সুতরাং এত বছর আগে একটা মাস্টার প্ল্যান করে দিচ্ছে, এখন আমরা শেষ করতে পারি না। তাহলে উই শুড হ্যাভ এ মাস্টার প্ল্যান কান্ট্রি ওয়াইড। আমি পরে করব, আমাকে 100 বছর পরে এই দেশের অবস্থা কি দাঁড়াবে, 100 বছর পরে কেরানীগঞ্জ কোন অবস্থায় যাবে, 100 বছর পর ঢাকা শহরে কই যাবে। ঢাকা শহরে আজকে যে ডেন্সিটি আছে, আমি যখন দেখি ফেসিলিটিগুলি যে নানা জায়গায় নিয়ে যেতে পারবো, অটোমেটিক্যালি এইগুলো আবার চলে যাবে। অনেকে কিন্তু দেখবেন যে তখন এই বাড়ি গিয়ে কান্নাকাটি করে বাড়াইতে পারে না, এটাও সত্য। কিন্তু রাজুক তার শ্রেণীর স্বার্থে ড্যার করছে, জনস্বার্থে না। বাস্তবতা না, শ্রেণী স্বার্থ। এটার মধ্যে যারা যায়, আপনারা যান, আপনারা ভালো বুঝতে পারবেন এটা কি জ্বালা, কি জ্বালা। মির্জা আব্বাস সিটি কর্পোরেশন মেয়র হইল, একটা অনুষ্ঠানে আমাকে বললো গেলাম, তাহলে মির্জা আব্বাস আপনি তো সিটি কর্পোরেশন মেয়র হয়েছে, পাবলিক কি করে জানেন, সিটি করাপশন, নট সিটি কর্পোরেশন। এই হাউ টু রিডিউস দ্য কারাপশন, জাস্ট এদিকে মনোযোগ আমি দিচ্ছিল। কেউ দিয়া কিনলো, ফেল করলো, সিটি কর্পোরেশন যারা চাকরি করছে কেউ অনেক করতে, মানে করাপশন ধরতে গেলে বিক্রি করতে পারে। এটা আমরা ওটা মর্মে দিচ্ছি। আমার এখনো রাজনীতি ব্লক নেই। ঘটনা চলতে 2001 সালে ছেলে বড় ব্যবসা করে ওর নামে একটা দরখাস্ত দেওয়া হয়। এই পার্সোনাল ঘটনাটা থেকে আপনি বুঝতে পারবেন রাজনীতি। প্লট বরাদ্দ হয় এভিনিউ রোডের 161 নম্বর প্লট, সেই কোড নাম্বার অনুযায়ী প্রথম 8 লক্ষ টাকা জমা দেওয়া হয়, 20 লক্ষ টাকা। মাঝখানে ওই যে মনোনয়নের গাইডলাইন আমরা তো প্রশ্ন, সেই কারণে দ্বিতীয় কিস্তিটা তখনও দেওয়া হয়নি। কিন্তু একটু নিঃশ্বাস ছাড়ার পরে রাজনীতিতে 3বার চিঠি দেওয়া হলো, দ্বিতীয় কিস্তি না, অর্থাৎ সম্পূর্ণ দেওয়া টাকা সুদ সমেত দেওয়ার জন্য অনুমতি চাওয়া হলো, দিল না। 15 সালে প্লট বাতিল করলো, তাও জানলাম না। তারপরে আমি সব ফাইল বাইর করলাম, খুঁজা বাইর করে দিয়া আবার দরখাস্ত দিলাম 5ই আগস্টের পরে। এখন কোথায় আমি এভিনিউ রোড
300 ফুটের উপরে প্লট, এখন 21 নম্বর সেক্টর, তাহলে বুঝান 21 নম্বর যদি সেক্টরের কত দূরে, এই উদয় রূপগঞ্জাতি শেষে। তো আমার বাড়ি তো কেন নেই, হাইটা গেল তো, কিন্তু গাড়ি যাবে তো যত সময় লাগবে, হাইটা গেলে আমার বাড়িতে আমি আগে যাবো। আমাকে 28,70,000 টাকা সুদ দিতে হবে। আমি বললাম 13 সাল থেকে চিঠি দিতে আসি, আমার চিঠির উত্তর দেন দিয়ে আপনারা 15 সালে বাতিল করছেন, এই টাকা দিতে হবে, আর আমার প্লট আমাকে দিতে হবে বলে এটা তো আরেকজন নামে রেজিস্ট্রি। আর যে আমারটা প্লট ক্যান্সেল হইতে যেভাবে ওই প্লটের যদি ক্যান্সেল হইতে পারে না, পারে কিনা? তারপরে যাই হোক, এটা যে তর্ক করা বাস্তবতা দিবে না আমি জানি। শেষে একটা প্লট দিচ্ছে, সেখানে আবার 10 কাঠার মধ্যে 1 কাঠা কম আছে, টাকাও জমা দিয়ে দিলাম, খেয়াল করে টাকা জমা দিয়ে দিলাম। আবার একটা চিঠি আসছে জায়গা বুঝিয়ে দেওয়া, কাগজপত্র বুঝিয়ে দেওয়ার ক্যাটেগরি বুঝিয়ে দেওয়া, এক কথা হইল না। সরজমিনে প্লটের লোক পাঠিয়ে দিয়ে দেওয়া, অর্ধেক খাল, মানে অর্ধেক দিচ্ছি, তাকে তো প্লট দিবে, আমাকে তো ডোবা দিবে না। চেয়ারম্যানকে বললাম যে কি ব্যাপার, আপনি কি আমার কাছে খাল বেচছেন না প্লট বেচছেন? বলে প্লট বেচছি। তাহলে প্লট বানাই দেন, মাটি ভরাট করেন। কয়েক 3 দিন আগে আবার একটা নোটিশ এসে 5,20,000 টাকা দিতে হবে। তাহলে চেয়ারম্যান তো আমার খুব নিজস্ব লোক, ভদ্রলোক, আমি বললাম যে ভাই তুমি তো আমার প্লটে বুঝিয়ে দাও নাই, কিন্তু প্লটে রেজিস্ট্রি করে দাও না, তুমি আমাদের ডেভেলপমেন্ট চার্জটা হবে নাকি? এই রাস্তাঘাট উন্নয়ন টুন্নয়ন বিদ্যুৎ আমি সবকিছু বুঝলাম, কিন্তু বসুন্ধরার ছোটা খাই, বসুন্ধরা কে কাম। হ্যাঁ, এখন এই টাকাটা আমি জমা দেওয়ার পরে তুমি যদি আমার পোর্টটা রেজিস্ট্রি করে না দাও, তারপরে আবার হাইকোর্ট, লোয়ার কোর্ট, যত কোর্ট আছে সব ঘুরেও তো আবার টাকা তুলতে বছর নাকি? এইটা হচ্ছে রাজু, এই রাজু সেখানে তারা যে আইন করে রাখছে, আমি আমার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক, যেটা একদম করি বর্তমান চেয়ারম্যান, তার একটাই কথা, আমি কি করুন দাদা, আইন। তাহলে কি আইন মানে সিস্টেম, আপনাদের লড়াইটা করতে হবে সিস্টেমের বিরুদ্ধে। আপনি যদি সিস্টেম ঠিক থাকে কেউ হবেন না, সেখানে ভিক্টিম হবেন না। আর সিস্টেম যদি ঠিক না থাকে, ওই আপনার বাড়ির সামনে 20 টাকা উঠবো, আপনারটা 3 তলায় থাকবো, কারণ 20 তলায় ওঠার জন্য যা খরচ করা মেনটেন করা তারা করে। এরা ঘুষ কর আর দুর্নীতি কর আমি জানি না, কি কর আমি জানি না। যদি আজকে রাজুকে চিফ প্ল্যানার দিটা পদটা আর ওই ইয়ে যায়, কিন্তু কয় চেয়ারম্যানের পদটা অপশনে দেয়, জানেন কত কোটি টাকা উঠবো? বেতন চাইবো না। সরকারের প্রত্যেকটা জায়গার মধ্যে এরকম কিছু জায়গা আছে যেখানে বেতনের দরকার হয় না। যদি একটা পরীক্ষা করতে পারেন, যদি কথাটা না বানান, পরীক্ষা করতে পারেন, যদি না পড়ে তারপর আপনার বলবেন, তারপরে বলবেন। সুতরাং এখানে 9-6 পড়া গ্রাহকদেরকে ভোগান্তি দেওয়া। আবার এই যে পানির কথা বলেন, যে একটা জল কত বছর থাকে না, খেয়াল করে আপনার পানির ভিতর থেকে সরে যাব নাকি? এখন আমার একটা বাড়ি আছে 6 তলা, কিন্তু আমরা বাস করি একজন, পুরো বাড়ি খালি, আমার 6 তলার শরীর ভিতর পানির ভেতর 6 তলায় যখন ছিল তখনও যা বাল্যক বিল দিতে, তো আমরা এক ফ্যামিলি বাস করি, তাতে ওই একই সমান দিতে। আর কিরে ভাই, বিষয়টা কি? কিচ্ছু করার নাই, ভূতের সিস্টেম, সব সিস্টেমের মধ্যে সারা বাংলাদেশটা ঝুঁকি হয়ে গেছে। সুতরাং আপনি যেমন এই যে আজকের সংস্কারের কথা বলছি আমরা নাকি, তো এইটা কি সংস্কার হচ্ছে একটা সিস্টেমের পরিবর্তন, একটা নতুন সিস্টেম তৈরি করা, যে সিস্টেমের মধ্যে দিয়ে
ইচ্ছা করলে একজন আরেকজনকে ঠকাতে পারবে না, ব্ল্যাকমেল করতে পারবে না। গুলশানে তো 12 তলা 14 তলা বিল্ডিং হওয়ার কথা না। রাজুকের আগের প্ল্যানের কথা বলে না এটা। গুলশানের চিহ্নিত করা থাকবে কমার্শিয়াল প্লট করতে। কমার্শিয়াল প্লট আপনি 12 তলা 15 তলা করতে পারেন। সব মানে রাস্তার পরে যত বাড়ি আছে সব তার একটা এক্সট্রা ফিস দিয়ে তার এই কায়দা করে নিয়ে এখন এগুলো রেখে হাইড্রোজ বিল্ডিং করে রাখছে। হাইড্রোজ বিল্ডিং করে রাখছে ঠিকই। তাহলে ওটা ছিল এটা সবচেয়ে কি ভালো আছে। ধানমন্ডি 5 তলা বাড়িও আছে, অনেক ডেভেলপার আছেন, আপনারা 5 তলা বাড়ি করছেন। আপনার পাশের রোডে গিয়ে দেখেন 10 তলা 12 তলাও আছে। এই যে সিস্টেমটা এক একজনের বেলায় একই ব্যাপার, এটা হলো টাকার খেলা। এই টাকার খেলা বন্ধ করতে হলে আইনটা সকলের জন্য সম পর্যায়ে নিতে হবে, একই আইনে চলতে হবে। আদারওয়াইজ আপনারা আন্দোলন করে পারবেন না। এখন আপনার কালকে ইচ্ছা করলে ধরেন এতদিন করলেন এই ব্যবসা, অন্য কোনো ব্যবসা করতে পারবে না। কিন্তু সরকারকে ভাবতে হবে, যে রাজুক ভাবতে পারবে না। আপনার ব্যবসার সাথে জড়িত কত লক্ষ নির্মাণ, আপনার মোজাইক মিস্ত্রি কত হাজার কত লক্ষ, মোজাইকের দোকানদার বা এই যে টাইলসের দোকানদার, হাতে ফুল গেলে মুখ কালা সব বিল্ডিং হচ্ছে না, নিয়ে হচ্ছে না। কোথেকে দিব? ওই টাইলসের মিস্ত্রি দোকানে বসে থাকে, পাইনি কোথাও। তো যাই কি আমার ছোটখাটো করতে হয়, কারণ আপনারা যখন বড় করেন অ্যাপার্টমেন্ট করেন ওটার রেট একরকম, আর আমরা যারা খুচরা করে আবার রেট ওটা যাই দিবি, কারণ ছোট কাম। আর ও তো এটা 6 মাস বেটা করবো, সুতরাং কম রেটেও করতে পারে, কিন্তু আমারটা তো কম রেটে করবো না। তাহলে সিমেন্ট যারা উৎপাদন করতেছেন তারা জড়িত, তার সিমেন্ট কি করবে? রড কোথায় দিব? রাজুকে গিয়ে আপনি দিবেন কারো পিছনে ঢুকে, এই রড আলাদা কই দেবে? সুতরাং এটার সাথে একটা দুটা জিনিস জড়িত না। এই যে কত রকমের স্ক্র্যাপ হচ্ছে, এগুলি মানুষ সংগ্রহ করছে, তারপর এরা রিফাইন করে এটাকে কি করে রড তৈরি করে। তাহলে রডের দোকান বন্ধ, সিমেন্টের দোকান বন্ধ, ইটালারা কি করবো? নিজের ইটা নিজের মাথায় বাড়ি বিক্রি করবো কার কাছে? বিল্ডিং যদি না হয়, কনস্ট্রাকশন ওয়ার যদি না হয়, ডেভেলপমেন্ট ওয়ার যদি না হয়, তাহলে তো আর ওই ছাতক থেকেই আসবে না, পাথর আসবে না। ছাতকের পাথর ছাতকের পরে থাকবো, জাফলঙের পাথর থাকবো জাফলঙে পরে থাকবো। আমি জানি আমাদের দেশের অনেক মানুষ বিদেশ থেকে এখন পাথর আমদানি করে, কারণ যে পাহাড় কিনা রাখছে ওই পাহাড়েই থাকবো, আনতে পারবো না। সুতরাং শুধুমাত্র আপনাদের যারা এই ব্যবসার সাথে জড়িত, এই ক্ষতিগ্রস্তটা শুধু কিন্তু আপনাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না, এটা ব্যাপক একটা ব্যাপার সমস্যা দেখা দিবে। আমি তখন তো বয়স্ক মন্ত্রী মাত্র, মন্ত্রিসভা অনেক আলাপ হইতেছে, আমরা যদি 100 বড় লোক বানান, 100 বড় লোকের কম হলেও 20,000 30,000 50,000 লোকের কর্মসংস্থান, তখন আপনার এখানে রিলিফ নেওয়ার জন্য দায়িত্বরা বসে থাকবে। সুতরাং আজকে আমাদেরকে এই কর্মসংস্থান না করতে পারলে, আর এই জেনারেল এডুকেশন পৃথিবীর কোনো দেশে এই র্যাঙ্কে নাই। জেনারেল এডুকেশন আমাদের দেশে এমএ পাস, বিএ পাস, অনার্স পাস, সেটা রাস্তায় ঘুরতেছে, ওই সার্টিফিকেট নিয়ে বিপদে পড়ছে, না রিক্সা চালাতে পারে, না একটা চাকরি পায়, আপনি আজকে একটা কাজের বাড়িতে কাজের মেয়ে যদি ডাকতেছেন মাসে 15,000 টাকা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা আপনার, এমনকি বুয়েট বা কুয়েট থেকে পাস করা, মাত্র পাস করে বাইরেছে ইঞ্জিনিয়ার, এরা 20,000 টাকা বেতনে চাকরি পায় না। তো সুতরাং এই যে আপনাদের এতগুলি ডেভেলপমেন্ট কোম্পানি আছেন, আপনাদের তো লাগে ইউ শুড হ্যাভ এ ইঞ্জিনিয়ার। ওরা এক ধরনের ইঞ্জিনিয়ারও তো হয় না, আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার লাগে নাকি, অনেক ধরা। আবার যে প্ল্যান করেন, লেআউট প্ল্যান করেন, তার আগে প্ল্যান করার আগে লোড কত হবে না হবে, আবার মাটি টেস্ট করেন, কত লোক জড়িত, কত টেকনিক্যাল সাইড, কত এক্সপার্ট এটার সাথে জড়িত, একটা দুইটা তো না, অনেক ব্যাপার। এটা আর্কিটেক্ট কি করতে পারে যে ছোট্ট জায়গার মধ্যে অ্যাকোমোডেশনটা কতটুকু করে ঠিক করে দিতে পারে, যেটা আমি পারি না। আমি একটা স্কুলে গোডাউন বানাতে পারবো, কিন্তু আমি একটা বাড়ি বানাতে গেলে
এই অল্প জায়গাটুকুর মধ্যে আমার এই টয়লেটটা, আমার এই বাথরুমটা, আমার এই একটা গেস্ট রুমটা বা এটা এই বেসিনটা কোন জায়গায় এটা তো আর্কিটেক্ট করে না। তো সুতরাং একটা বিল্ডিংয়ের মতো অনেক ধরনের ইঞ্জিনিয়ার আপনার দরকার হয়, অনেক ধরনের ইঞ্জিনিয়ার দরকার হয়। তাহলে এই ব্যবসাটার মধ্যে কতগুলি লোকের কর্মসংস্থান, এই হিসাবটা তো রাজু করার দরকার নাই। এই হিসাবটা করতে হবে সরকার। আপনি কি গণশুনানির দরকার কি? আপনি গণশুনানিটা বলতে আপনি যারা এক্সপার্ট, যারা এই দেশের এমপ্লয়মেন্ট নিয়ে ভাবে, যারা এই সমাজ ব্যবস্থার পরিবর্তন নিয়ে ভাবে, যারা এই লোকগুলো বিদেশে নৌকাডুবিতে না মারা যায়, এই দেশে চাকরি করতে হবে, এটাই তো। এইটা করতে হলে আপনাকে তো এসে প্ল্যানিং কমিশনের কাজ, এটা সার্বিক দেশের যে ডেভেলপমেন্ট ওয়ার্কের দায়িত্বে থাকবে তাকে হিসাব করতে হবে যে আমি কি কি করলে কি পরিমাণ আমার উৎপাদিত পণ্য আসবে, নন ট্রেডিশনাল পণ্য আমি কত এক্সপোর্ট করতে পারবো, এবং এটা আমি কত কম মূল্যে তৈরি করতে পারবো, এবং তাইলে তো আমার ফরেন কারেন্সি আর্ন হবে। আর এই ফরেন কারেন্সি আর্ন আমি তো দেশে বসেও করতে পারি, যেটা গার্মেন্টস সেক্টর করে। আর একটা জিনিস হলো আপনাদের এখানে বিদেশ থেকে টাকা আসে কেন? বিদেশে বুকিং দেয়, এইখান থেকে বিদেশে টাকা দেওয়ার সুযোগ দেয়। অর্থাৎ ডেভেলপার যারা তাদের ব্যবসার টাকা ওই বসুন্ধরাদের মতো বিদেশে পাঠানোর সুযোগ নাই। আরেকটা হলো যে ডেভেলপারদের সাথে ল্যান্ড হোল্ডার বা যারা যে হাউজিং করে তারা যদি পান, দেখবেন না আপনাদের মধ্যে একটা স্নায়ু কিন্তু অবশ্যই হইতেই হবে। তারা যে ফ্যাসিলিটিটা যেগুলো নেয় আপনি সেই ফ্যাসিলিটি সেগুলো পান না। কেন? এই যে আজকে বসুন্ধরা এত বড় হয়েছে, এখন নাকি 1-2 কোটি টাকা পার কাঠা। আবু সুফিয়ান একজন ব্যাংকার, শহীদুল্লাহ পাটারি ইয়ে বাড়ি, ওনারা একটা অফিস করলো ওই ইলিফ্যান্ট রোডে। আমরা হরতাল করতে শেষে 8টা হরতাল পরিচিত। তখন বসুন্ধরার মালিকের নাম শুনি নাই, পরে শুনলাম এখানে 10% কোনো অভিযোগ দায়িত্ব এখানে উনি এটার মজাও পায় নাই। শহীদুল্লাহ পাটোয়ারি আর আবু সুফিয়ান যখন ডোবাডাবি কিনা শুরু করলো তখন সম্ভবত 1.5-2 লাখ টাকা কাঠা। বহুত অনুরোধ করছে, দাদা একটা প্লট রাখেন, আমার লাগবে না, ওখানে যেমন ডুবি আমি আমার বাড়িতে সামনে, আমার নিজের বাড়িতে আছে। তো যাই হোক, দেখলাম ও যে 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা প্রথম বুকিং দিছে ও পায় নাই। কেন পায় নাই? অত যে একটা ওই বাদ পেয়েছে এখন টাকা আনতে যাও 10% কম, বেশি দিব না। তারপরে ধরেন নাইলো 5 লাখ টাকা, সে যে ঘন বুকিং দিচ্ছে ওই রকমই হচ্ছে, দিছে ক্যান্সেল করে। যখন এটা 1 কোটি টাকা আইছে তখন ওই বেটা পাইছে কমরে 10-8 কোটি। এই হইল আমাদের দেশের হাউজিংগুলির এই ভূমিদস্যু কেন বলে মানে। কিন্তু যে বেচারির জায়গা কিনছে বালু দিয়া ভরাট করে দিতেছে, কি করে ভাড়া করা একটা জমির মধ্যে একটা সাইনবোর্ড লাগায়া ইচ্ছা মতো একটা প্ল্যান বানায়, ঢাকায় একটা অফিস করে, মানুষ না বুঝেছে টাকা জমা দেয়, জায়গা কিন্তু কিনে নেয়। তারপর ওইখানকার লোকাল কিছু মাস্তান ধরে বালু দিয়া একের মাইলকে মাইল ভরাট করে থুয়ে দেয়, অনেক জায়গার আইন নাই কিছু নাই, চান্দাইতে যেমন মানুষ যায় কিছুর জন্য, ওরকম ওরা এই দলিল পৌঁছালে ওই অফিসের সামনে খাড়ায় থাকে, মানে দলিল আছে জায়গা নাই। তো এদেরকে তো এক্সপ্লয়েট করা খুব সহজ, ওই জায়গায় তো মাইপা খুঁজে বের করে বসল। আমার জানা মতে বহুত হাউজিং আছে আমার এলাকায়, কমপ্লেন আসতেছে 10 বছর 12 বছর আগে ফুল টাকা জমা দিয়ে এখনো তারাই পায় না, ল্যান্ড পায় না, এত বড় দুষ্পানা করে। কিন্তু আপনাদের যে এই ব্যবসাটা তো এত সেন্সিটিভ আবার এই জায়গায় আমি জানি, আপনি যদি 2 বছরের কন্ট্রাক্ট করেন 3 মাস গেলে কিন্তু চুলকানি শুরু হয়ে যাবে। সে কিন্তু ওই রাজুকের প্রবলেম বুঝবো না, সাইড প্ল্যান পাইতে আপনার দেরি হয়েছে সেইটা বুঝবো না, তারপরে আপনার মূল প্ল্যান পাইতে দেরি হয়েছে বুঝবো না, সাইড প্ল্যান মানে আপনার কাজ শুরু করবে। আমি এরকম 2-4টা সমস্যা মিটাইতে গিয়ে দেখছি, হ্যাঁ, তখন দেখা যায় দেরি হয়ে গেছে। এখন ওই যে দেখা গেছে যখন জায়গার দাম বেড়ে গেছে গা, তো ফ্ল্যাটের দামও বেড়ে গেছে গা, তখন আবার ওই যে ল্যান্ডের মালিকটা আবার ওখানে ডেভেলপে খুঁজছে, না ভাই আমি আর পারি না, আমি ডিট ক্যান্সেল করবো, আপনার মামলা করুন।
এগুলো পড়েন না প্রবলেমে পড়েন কিনা? তাহলে আমরা যারা রাজনীতি করি আমরা মাস্টার রাস্তায় গেলে স্লোগান আর চিল্লাচিল্লি দেই, সমাজের কোন সেক্টরে কোন অবস্থায় কোন মানুষটা কেমন আছে এটা যদি বুঝতে না পারি তাহলে আমরা দেশ চালাইতে পারবো না, দেশ চালাইতে পারবো না। আজকে এত জ্ঞানী গুণীরা লোকটা পারে না কেন? আমরা পারি। আমরা ফেলসিডির ঘুরো চিনি, পকেট মারও চিনি, ডাকাইতেও চিনি, চান্দাবাজও চিনি, ব্যবসায়ও চিনি, ইমামদারও চিনি। আমরা কার মনোভাব কিরকম, কোন জায়গায় কি অবস্থা, বাস্তবতার নিরীক্ষে ওইখানে আমার কি পজিশন নিতে গো এটা আমরা জানি। এই প্র্যাকটিক্যাল নলেজটা ওনাদের নাই, ওনাদের বই পুস্তকে পড়ার জ্ঞানের অভাব নাই, সেখানে আমরা ডুবে যাবো জ্ঞানের মধ্যে। কিন্তু ওই জ্ঞান দিয়া কিন্তু সবকিছু সমাধান করা যায় না। বাস্তবতার আলোকে, বাস্তবতার নিরীক্ষে উনি একটা কথা বলছে, যাই করেন আপনি একদিনে পারবেন, এটি সত্য কথা। একটা সিস্টেম পরিবর্তন করতে যখন যাবেন, কারণ এটা তো একটা সিস্টেমে রাজুকের সাথে আপনাদের যে বিয়ে হয়, হ্যাঁ এটা তো একটা সিস্টেমে দাঁড়িয়ে গেছে, এটা বলার তো দরকার হয় না। প্ল্যানটা পাস করতে হলে কত টাকা ফিস দেবেন ওইটাও ঠিক আছে, ফিসের যে 3 গুণ কারে দিবেন এটাও ঠিক করা আছে। আবার ওই ফাইলটা আরেকজনের লুকিয়ে রাখলে চিপলান আর পাইব না, তারা আবার ঠিক করতে হয় ফাইলটা চাইলে শারীরিক দিয়ে। এগুলো এইসব হয় না, প্রত্যেকটা টেবিলে টেবিলে আপনাকে লোক দিয়ে ঘুরিতে হয়। তো সুতরাং আজকে টোটাল সিস্টেমটা আপনার রিহেব, যে রিহেব আছে, এই রিহেবের মধ্যে তো ঘুরে ধরা লোক আছে, এই রিহেবের মধ্যে তো দালালি করে তো তারা লাভ করতে পারে। সেই কারণ হলো যে আপনারা যদি নির্বাচন করেন, যারা রিয়েল এই ব্যবসাটা করেন তারা প্রতিনিধি হন, তাদের কাছে নেতৃত্ব আনেন, ওই পোশাকি লোকের কাছে নেতৃত্ব আনেন না, তাদের যে নেতৃত্ব নেন এবং সরকারের সমর্থক কোনো ব্যক্তির নেতৃত্ব বসেন, তাহলে সে সত্য কথা বলবে না। সে কি করবে? আপনাদের আন্দোলন করবে, তার ফয়দাটা টেবিলে নির্দলীয় আয় করবে। যারা লড়াই করবেন অধিকার আদায় করার জন্য, আপনি সরকারের বিরুদ্ধে না, কিন্তু আপনার শ্রেণীর সাথে আপনার ব্যবসায়ীদেরকে সুবিধার জন্য যারা বুক টাট করে কথা বলতে পারবেন, যেখানে আপনার লজ্জাবোধ কাজ করবে না, তারা দায়িত্ব নেবে। অনেকে মনে করে যে সরকারের লোক হলে লাভ হয়, সবচেয়ে বড় লস হয়, সবচেয়ে বড় লস হয় যখন কি আন্দোলনটা গড়ে ওঠে, আর ভাই থামেন না, ঠিক করতেছি, আর দেন না 2টা সমান দিতে হবে, এই তো ওয়াশ মিনিস্টার আমার কথা হয়ে গেছিল, এই তো প্ল্যানিং মিনিস্ট্রি থেকে আমি বিদায় না, এগুলোই ঠিক না? সে কারণে বলছি যে আপনার ব্যথা আপনি বুঝবেন, আর আপনার ব্যথা নিবারণ করার মতো আপনাদের মধ্যে কার কতটুকু ব্যক্তিত্ব সাহস আছে আপনারা খুঁজে বাই করবেন। আপনার সমিতি আপনারা করেন, পলিটিক্যাল ব্যাকিংয়ে যান না, কোনো দরকার নাই। কারণ আপনি তো কারোটা ডাকাতি করতে চাইতেছেন না, আপনি স্বাচ্ছন্দ্যে করবেন, পাওনাদারেরটা পাওনাদারে বুঝে দেবেন, আপনাদের বিক্রি করে যা লাভ করতে পারে, কখনো লাভ কম হবে, কখনো বেশি হবে, কখনো বাজার নেমে যাবে। জনগণ রিয়েলি আপনাকে ব্যবসা অনেক কারণে বুকিং কম, কারণ যাবো মাল আছে এরা তো গেছে, মালও বিদেশে গেছে, আর লোকও বিদেশে গেছে, বুকিংটা দিব কেটা। এখন যাবো হইব, তারা আবার কবে হইব, তারপর আমাদের বুকিং দিব, ঠিক কি না? আবার আরো কত সিস্টেম আছে ব্ল্যাক মানি হোয়াইট করার। ধরেন আপনারা কি করেন, রেট অনুযায়ী পার স্কয়ার ফিট কত, কিন্তু সিস্টেম থেকে যাবে, কারণ তারা সিস্টেমে একটা অনেস্ট লোক বসবে, বাট তার কিচ্ছু করার নেই, কারণ ওই অনেস্ট লোকটার কাছে আস্তে আস্তে ডিসঅনেস্টরা এমন এমন সুন্দর করে বুঝাই দিব, উনি ওই যে মাপছে, আমি অসহায় নিতে পারি না, আইনে তো আমি পারতাছি, ওনার কিছু করার নাই। সেখানে উনি 10 টাকা খাইবও না, কিন্তু আপনারা কোনো ন্যায্যভাবে উপকারও করতে পারবেন, কারণ এখানে তো একটা চক্র, একদম কঠিন চক্র। আপনি রাজুকে আপনি যারা চাকরি করলে বাদ দেন, উনি কয়শো দালাল আছে এই টাকা ফেলে, যেই দালালকে যদি আপনি লাগান 3 দিনের মধ্যে ফাইলে যাবে, আর ওই দালালকে যদি না লাগানো যায় 1 মাসে এটা কাগজ পাওয়া যায় না, পাওয়া যায় না। শুধু রাজুকে দালালি করে কতটি লোক খাই দেখে ও কথা মুখস্থ, কার প্লট কোনটা একেবারে মুখস্থ করে ভালো, মুখস্থ করে। কারণ আমি আচার খাইছি তো, আচার খেয়ে দেখছি যে আমি একজন পাইয়া গেলাম,
সে একদিনের মধ্যে সব আমার দিয়ে গেল না। আমার কাছে কোনো কাগজপত্র নেই। 111 সময় আমার রেড করে আমার বাড়ির কাগজপত্র দলিলপত্র সব লয়ে গেছে। আমার তো মানি রিসিটও নাই, সব আমি কি একদিনে 3 দিনে পেয়ে গেলাম। তো সুতরাং এটাই যে চক্রটা গড়ে ওঠে কখন, যখন মূল দরজা বন্ধ থাকে, মূল দরজার বাইরে বারান্দার মধ্যে এই চক্রটা তৈরি হয়। আর মূল দরজা যদি খোলা থাকে, আপনি সরাসরি যেতে পারেন, তখন কারোরে লাইন করতে হয় না যে আমার লোক একটু চেয়ারম্যান লোক অ্যাপয়েন্টমেন্ট করে দাও, আমার একটু প্ল্যানার লোক অ্যাপয়েন্টমেন্ট করে দাও। তো সুতরাং এই সব কিছু মিলেই কিন্তু আমি সরকারের উদ্দেশ্য বলবো, আপনি সংস্কার করতে চান আর যাই করতে চান, 100 বছরের কুসংস্কার আপনি 10 দিনের সংস্কার করে পরিবর্তন করতে পারবেন না। মানসিকতার ব্যাপার আছে নাকি? আগে তো মানুষের চাকরি করতো, পয়সা বাঁচাইতো, তা দিয়ে ঢাকা শহরে জায়গা কিনতো ছোট ছোট করে, এগুলোই তো ঢাকা শহর হয়েছে। অর্থাৎ চাকরির বেতনটা খাইয়া দাইয়া আবার পয়সা বাঁচতো। এমন চাকরির টাকা তো বাসা বাড়ি হয় না, আর স্কুলে যে ছেলে পড়ায় তার বেতনের টাকাই তো হয় না। যদি ধরে তারে তোমার ছেলেটা যদি পড়ে তো টাকা ব্যয় হয়, তুমি পাও কই? আজকে এই জন্য বলছে যে সংস্কার শব্দটা খুব সহজ, কিন্তু সংস্কারটা বাস্তবায়ন করা তত সহজ না। এটার জন্য মানসিকতার পরিবর্তন আছে এবং অ্যাওয়ারনেসের ব্যাপার আছে, এবং সবাইকে আস্তে আস্তে এই দাবিত করতে হবে যে আমরা যেন মানুষ হই, মানুষের মতো মানুষ হই, তাহলে সকল সংস্কারই আমাদের পক্ষে সম্ভব হবে। আমার মনে হয় আপনাদের আমার কিছু করার নেই এই মুহূর্তে। আর কবে সরকার হবে, কবে গুরুত্বপূর্ণ দায়িত্বে যাব তাও জানি না। আদৌ এই জীবনে যাবো কি না, পরজন্ম আবার যাব তাও জানি না। কারণ এখান থেকে যাওয়ার পরে তো খবর পেতে পারেন আমি রাস্তায় মারা গেছে, পাইবেন তো। সুতরাং ওটা মানে এক মুহূর্তে নাই ভরসা। তো সেজন্য বলছি যে আপনারা লড়াই করেন, যতক্ষণ আছি আপনারা আমাকে পাবেন, এটুকু। এটাও বলি যে সরকারে গেলে যে আমি রাতারাতি পারবো তাও না, কিন্তু কারণ এই ভূতগুলো তো থাকবো সরকারের। এই যে এই মনে করেন ওয়াশ মিনিস্টার আন্ডারে যত ভূত আছে ওগুলো থাকবো না। মন ধরে পাগল বানাতে কতক্ষণ লাগে? বেশিক্ষণ লাগে না। ভূত তো আছে তখন মন্ত্রী, তখন আবার মন্ত্রী খাইব উচ্চ তো আপনি গেলেন, ঠিক আছে আমি থাকলে আমি দেখছি, আমি দেখবো, আপনি একটু মন্ত্রীর সাথে যোগাযোগ করেন। আর মন্ত্রী আর তার সাথে যদি শেয়ার থাকে, তাই তুমি আমার কাছে এসো, তোমার কামটা আমি করুক, তুমি একটু সচিবের লোক আলাপ করো, বুঝছেন তো? দুজনের পথ দেখায় দেয়, এটা হয় না? ওটা প্র্যাকটিক্যাল কিনা বলো? অর্থাৎ মন্ত্রীরে যদি দিলেন, নাই দিলেন, মন্ত্রী আপনার এমনি করবো, মন্ত্রী পারবো না, ওই আপনাকে ডিপার্টমেন্ট ঠিক করে দিতে, তাহলে এমন নোট দিব একদম কানা করে দেব। কারণ আমি অল্প বয়সীগুলো ফেস করে এসেছি, ওই অভিজ্ঞতার আলোকেই বলতেছি যে আমাদের বৈষম্যটাই, হ্যাঁ মানে মানে পৃথিবীর জন্মলগ্নতেই কিন্তু বৈষম্যটার সৃষ্টি হচ্ছে। এই বৈষম্যের ধারাবাহিকতার একটা প্রকট আকার ধারণ করছে, যে বৈষম্যের শিকার আমরা প্রতিজনে হচ্ছি। Each and everybody blackmailed by the king, yourself, themselves, একই আমরা একজন আরেকজন ব্ল্যাকমেল করতেছি, কিন্তু কেউ সুখে নেই। সেই সুখে থাকতে হইলেই আমাদের সংস্কার প্রয়োজন। সকল ক্ষেত্রে বাস্তবতার আলোকে আমাদের একটা পরিকল্পিত নগর বলেন, দেশ বলেন, শহর বলেন, শিল্প বলেন, সবকিছু কিন্তু একটা পরিকল্পিত উপায়ে আমাদেরকে আগাতে হবে। আদারওয়াইজ নট। আমি বলবো ডক্টর ইউনূস সাহেব ভিত্তি স্থাপন করুন, অন্যেরাই সেটাকে ভাববে। উনি ভিত্তি স্থাপনটা করুন, উনি একটাও করে যেতে পারবো না, কিন্তু ভিত্তি স্থাপনটা করে যান। জিয়াউর রহমান গার্মেন্টসের ভিত্তি স্থাপন করছে, জিয়াউর রহমান শিল্প বিপ্লবের ভিত্তি স্থাপন করছে, উনি পরিপূর্ণ দেখে দেন নাই। তো সুতরাং অনেক সেক্টরে হাত দিচ্ছে, প্রত্যেকটা চালু করে দিয়ে গেছে, শুরু করে দিচ্ছে। উনি একটা বলতেন, কোনো কাজ শুরু করাটা কঠিন, শেষ করা কঠিন না। শুরু করতে পারলে আপনি করবেন, তারপরে যে আসবে সে করবে, আস্তে আস্তে এটা স্বয়ংসম্পূর্ণ হবে ধারাবাহিকতার মধ্য দিয়ে। সেই কারণে আমি আজকে অন বিহাফ অফ দ্য হোল বিজনেসম্যান আমি আমার কি অনারেবল চিফ অ্যাডভাইজারকে বলবো, আপনি শুধু ভিত্তি স্থাপন করেন, খালি ভিত্তি স্থাপন করেন, ইলেকশনটা দেন,
একের বর্তমান সকল জল্পনা কল্পনার অরাজকতা সকল কিছুর মূল আলোচনার কেন্দ্রবিন্দু হবে তখন নির্বাচন। সংসদ নির্বাচনে যাবে, আর কেউ কারোর বিরুদ্ধে ঝামেলা করতে যাবে না। সুতরাং নির্বাচনটা আমি বলছি না কালকে দেন, কিন্তু আপনি একটা সুনির্দিষ্ট তারিখ দেন না, তারিখ দেন, তারিখটা দিয়ে পরের দিন সব রাজনৈতিক দলের দাওয়াত দেন, চা খাওয়া বিদায় দেন, যান আপনারা রাস্তায় নামেন, আমাদের সহযোগিতা করেন, আপনাদের মনের মতো নির্বাচনটা যেন করে দিয়ে দিতে পারে, ফিনিশ। এটা কোনো বড় সমস্যা না, এটা মনে করি না। যাই ফখরুল ভাই, আপনারা এক্সপার্ট, আমি জানি না আপনাদের কথার সাথে আমার কোনো কন্ট্রাডিকশন হয়েছে কিনা, হইলেও হইতে পারে, কারণ আমার তো এত অভিজ্ঞতা নাই। যতটুকু আমি দেখি শুনি তার আলোকে আপনাদের সমস্যাটা যতটুকু অনুধাবন করতে পারছি আমি ততটুকু বলছি। সে কারণে বলছি সকল সমস্যার সমাধানে একমাত্র পথ যে ইউ চেঞ্জ দ্য সিস্টেম and say just like a Michael Madhusudan Dutta, it is my tradition to break the tradition. অর্থাৎ যেই ট্রেডিশনে রাজত্ব চলছে, রেপ চলছে বা যারা চলছে, এইটা আপনারা এই ট্রেডিশনটাকে ব্রেক করেন, এই ট্রেডিশনটাকে ব্রেক করে তাইলে আসল ট্রেডিশনে চলে আসবে। আদারওয়াইজ আপনারা গোল টেবিল করবেন, রাস্তায় নামবেন, সব কিছুই করবেন, কি মেনে নিব সরকার? সরকারই তো জানবে না যে আমি কি মেনে নেব। ডক্টর ইউনূস সাহেব এটা কি বুঝবো, এই ডালাই মাদের কাম আমি যে মেনে নেব, কি বুঝবো? ওই ওয়াশ মিনিস্টার ও কি বুঝবো? কারণ সব বুঝি না, ওইখানে রয়েছে। ওরাও যেমন ইঞ্জিনিয়ার, আপনারও তো সরকার অনেকেই ইঞ্জিনিয়ার, ফাইটটা তো আপনারা করতে পারবেন, ঠিক কিনা? উনি যে সমস্যাগুলোর কথা বলছে, যারা যারা বলছেন, তো ফাইটটা তো আপনি মন্ত্রী করে পারবেন না। ফাইটটা করতে ওগুলোকে ওগুলো এক টেবিলেই না বসাইতে হবে। যে লিএবের প্রতিনিধি বা আপনারা যে সংগঠন আছেন এটার সাথে এক দেন, তাদেরকে আইনা ওগো একখানে বসাইতে মুখামুখি বিতর্ক কর, আর মন্ত্রীর কাম হইব ওই শোনা। আর in notion those who are the under service in Kuwait or the Kuwait or the বড় বড় এক্সপার্ট আছে, তারা বসবো, শুনবো, তারা ডিসিশন দেবে কোনটা রাইট কোনটা রং। আমি মনে করি দিস ইজ অনলি দ্য সলিউশন ইন ফিউচার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।